আমাদের হাজার বছরের সংস্কৃতি, এগুলো প্রত্যেকটা দখল করে ফেলেছে মধ্যপ্রাচ্যের কালচার, পাকিস্তানি কালচার। এগুলোকে প্রত্যেকটা রিইনস্টেট করা, আমাদের হাজার বছরের যেই সংস্কৃতি, সেগুলোর মাধ্যমেই এই মৌলবাদকে উৎখাত করতে হবে। এবং বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ, এদেরকে এমন টাইট দেওয়া হবে, এমন স্ক্রু টাইট আমরা দিব যে জিন্দেগিতে এই মৌলবাদীরা, এই যে আজকে দেখেন ফাতা কমবেট নামে একটা গ্রুপকে আবিষ্কার করা হয়েছে। এরা কি করে? এত বড় বড় চুল রেখেছে, চুল রেখে হাই হুই করে কিসব ক্যারাটে তারা শিখছে। তো এই বাংলাদেশের কাদের উপরে এই হাই হুই তারা আপনার প্রয়োগ করছে? এরা বাংলাদেশকে মধ্যপ্রাচ্যে নিয়ে যেতে চায়, এরা বাংলাদেশে আইসিসে পরিণত করতে চায়, এরা তালেবানি রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা এই রাষ্ট্রকে একটা সুস্থ কালচারাল রাষ্ট্র, একটা শিক্ষিত রাষ্ট্র, এবং আমরা মেক শিওর করতে চাই একটা ছেলে, একটা মেয়ে বেকার থাকবে না। কোন ছাত্রকে, কোন শিক্ষককে, কাউকে আর কোনো প্রতিবাদ করার জন্য রাস্তায় নামতে হবে না। তাদের প্রত্যেকের চাওয়া, প্রত্যেকের সবকিছু যেন আমরা নিবারণ করতে পারি, আমরা দিতে পারি। আমরা এই রাষ্ট্রকে এরকম একটা জায়গাতে নিয়ে যাব। আমাদের দেশে একজন গরিব কৃষক, তিনিও স্বপ্ন দেখবেন এই দেশের পলিসি মেকিং এ। আমাদের একজন ছাত্র, তারও একটা কথাকে আমরা গণায় ধরবো, তারও পলিসি লেভেলে তারও ভূমিকা থাকবে। একজন কৃষক, একজন মুটে, একজন মজুর, একজন শ্রমিক, একজন মিলিয়নিয়ার, একজন বিলিয়নিয়ার, অর্থাৎ সবাইকে নিয়ে একটা কমিউনিটি আমরা গড়ে তুলবো। একটা ইউটোপিয়া, যেটাকে আমরা স্বপ্ন দেখি, যেটাকে আমরা কল্পনা করি, এরকম একটা দেশ আমরা গড়ে তুলবো বঙ্গবন্ধুর আদর্শে, মুক্তিযুদ্ধের আদর্শে। এইভাবে আমরা দেশটাকে গড়ে তুলবো। আমাদের ভুল আছে না, আমাদের ভুল হয়েছে। আমরা কি ফেরেশতাদের দল ছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ? না, ভুল ভ্রান্তি আমাদের আছে। সেই সব ভুল ভ্রান্তিকে আমরা চুলচেরা বিশ্লেষণ করে সমাজের প্রত্যেকটা জায়গার প্রতিনিধিকে সামনে নিয়ে, মতামত নিয়ে আমরা সামনে আগাবো। এটাই আমাদের ভবিষ্যতের পরিকল্পনা। প্লিজ নিজুম ভাই, প্রথম প্রশ্নটা আমি আপনাকে যুক্ত করে দিচ্ছি একটু, যেটা নাইডাপা জানতে চেয়েছিলেন। জুলাই যে আন্দোলন বলা হচ্ছে বারবার, জুলাই আন্দোলন, এটা আমরা শুনছি বিভিন্ন ভাবে এটা বলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা তো আসলে জুলাইকে বিভিন্ন ভাবে ডেকে থাকি। আমরা আমাদের জায়গা থেকে কেউ ষড়যন্ত্র বলছে, কেউ জঙ্গি উত্থান বলছে, বিভিন্ন কিছু বলছে। আপনার কাছে জুলাই যে জুলাইয়ের যে ঘটনাটা বা যাই ঘটেছে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চাইবেন একজন আইনজীবী হিসেবে? এটা কি আসলে, যদি ষড়যন্ত্র বলি কেন বলি, বা একজন নিঝুম মজুমদার কেন জুলাইকে ষড়যন্ত্র বলছে? আচ্ছা, আমি বরাবরই একেবারে ঘটনার পরপরই না, ঘটনার আগে থেকেই আপনি যদি আমার লেখালেখিগুলো লক্ষ্য করে থাকেন, আমি জুলাইয়ের মাঝামাঝি থেকেই বলেছি যে এক্স্যাক্টলি কি হতে চলেছে এবং কেন হতে চলেছে। এবং এই ঘটনার প্রায় 1.5 বছর আগে, অর্থাৎ 2023 সালের 13ই অগস্ট, আমি পরিষ্কার করে বলেছি যে কোন কোন পদ্ধতিতে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে উৎখাত করতে চায়। সেটি নিয়ে আমি ব্যক্তিগতভাবে একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমি 5টি পদ্ধতি দেখিয়েছিলাম। এই 5টি পদ্ধতির মধ্যে আমি দেখিয়েছি যে চিলির সালভাদর আয়েন্দেকে কিভাবে উৎখাত করা হয়েছিল, কঙ্গোর লুবাম্বাকে কিভাবে উৎখাত করা হয়েছিল, সুদানে কিভাবে সরকারকে উৎখাত করা হয়েছিল, ইরানে মোসাদ্দেককে কিভাবে উৎখাত করা হয়েছিল। এরপরে আমি এরকম ভাবে আমি ধরেন অনেকগুলো ঘটনাকে দেখিয়ে বলেছি যে এটা কিন্তু 2023 সালের 13ই অগস্ট আমি এই ভিডিওটা বানিয়েছি এবং আমি পরিষ্কার করে বলেছি। একেবারে আমার ফেসবুকে গেলে আপনারা সেটা দেখতে পাবেন। এবং 2024 সালের 10ই জানুয়ারিতে যখন ডোনাল্ড লু ঢাকাতে এলেন এবং তিনি বললেন যে আওয়ামী লীগের সাথে আমাদের একটা ভুল বুঝাবুঝি হয়েছে, বাংলাদেশ সরকারের সাথে একটা ভুল বুঝাবুঝি হয়েছে, আমরা একসাথে নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চাই ইলেকশনের 3 দিন পরে, তখন আমি আরেকটা ভিডিও বানিয়েছি, এটা আমার ইউটিউবে পাওয়া যাবে। আমি বলেছি যে এখন আমি নিশ্চিত হয়েছি যে সরকার পতনের বা সরকারকে উৎখাতে ষড়যন্ত্র চূড়ান্ত হয়েছে, এবং এটিকে আমি নাম দিয়েছিলাম 2 ট্র্যাক থিওরি। এই 2 ট্র্যাক থিওরি কি আমার আবিষ্কৃত কোনো থিওরি? না। আপনার ক্রিস্টোফার হিচিন্সের একটা বই আছে, বইটার নাম হচ্ছে ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার। এই ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জারে আপনার হিচিন্স পরিষ্কার করে দেখিয়েছেন যে 75 সালে বাংলাদেশে যখন তারা বঙ্গবন্ধুর সপরিবারের যখন নিক্সন অ্যাডমিনিস্ট্রেশন এই খুন, কিসিঞ্জার এবং নিক্সন অ্যাডমিনিস্ট্রেশন যখন বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করে, তখনও তারা ঠিক এই খুন করবার আগে বঙ্গবন্ধু সরকারের সাথে দেখা করে বলেছিল যে আমরা আওয়ামী লীগ সরকারের সাথে কাজ করতে চাই হাতে হাত রেখে। তখন আমি সেই প্রেসিডেন্টটাকে সামনে এনে বলেছিলাম যে একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। আপনারা বিশ্বাস না করলে কেউ আমার ইউটিউব চ্যানেলে যদি যান তাহলে দেখবেন আমি সেখানে বলেছি যে আওয়ামী লীগকে ষড়যন্ত্রের উৎখাত হচ্ছে ঠিক এই লাইন বলে আমি তখন বলেছিলাম। সুতরাং জুলাইতে যখন আপনার বিশেষ করে 15ই জুলাই যখন ছাত্রলীগের উপরে এই এনসিপির পান্ডারা, জামাত বিএনপির পান্ডারা যখন আক্রমণ করলো, তখন আমি পরিষ্কার করে বলেছিলাম যে একেবারে নির্দ্বিধায় বলেছিলাম যে কিভাবে ষড়যন্ত্র হয়েছে, তারেকের সাথে কিভাবে আপনার সিআইএ এর এজেন্টরা দেখা করেছে কিংস্টনে, কিভাবে আইএসআই এর 3 জন অফিসার দেখা করেছে,
তারপরে সিঙ্গাপুরে কিভাবে বিএনপির নেতাদের সাথে দেখা হয়েছে, ঈদের 3 দিন আগে তারা কিভাবে গেছে না গেছে, মানে পুরো ঘটনাটা আমি সেখানে বর্ণনা করেছি। আপনারা যদি আমার ফেসবুকে যান তাহলে পুরো ঘটনাটা দেখবেন, কারণ আমি কিন্তু কথা বলেছি প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। এখন আমরা যারা ধরেন একটু, আমি যদিও প্রচলিত অর্থে সাংবাদিক না, আমি আইনজীবী, কিন্তু আমার প্রচুর সোর্স আছে, বিশেষ করে সেনাবাহিনীতে বলেন, পুলিশে বলেন, বিভিন্ন জায়গাতে আমার সোর্স আছে। আমি ওই সোর্সের মাধ্যমে নানান ধরনের তথ্যের মাধ্যমেই আসলে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশ সরকারকে উৎখাতে ষড়যন্ত্র হচ্ছে। তো আমাকে যখন প্রশ্নটা করা হয়েছে যে জুলাই একটা ষড়যন্ত্র কিনা নাকি একটা আন্দোলন, এটা আমাকে কেন বলতে হচ্ছে, আমি তো যতদূর মনে করতে পারি যে 2024 সেপ্টেম্বরের 27 তারিখে যখন ইউনূস জাতিসংঘে গেল, তখন মাহফুজকে পাশে রেখে সে নিজেই বললো যে এটা একটা মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান। আমার মনে হয় না যে আমাকে কোনো কিছু বলে দিতে হয়েছে, এটা ইউনূস নিজের মুখে বলেছে। এবং এই ঘটনার মাস্টার মাইন্ড হিসেবে জঙ্গি সর্দার, তাদের ওই ঘটনার অন্যতম জঙ্গি পৃষ্ঠপোষক নেতা মাহফুজকে তারা পরিচয় করে দিয়েছে, যে কিনা হিজবুত তাহরির হয়ে যে কিনা গ্রেফতার হয়েছিল তারও 3 বছর আগে। ফলে জুলাই যে একটা ষড়যন্ত্র, জুলাই এই মানে আমি যে শুধুমাত্র আপনার ইউনূস কি বলেছে সেটির সাথেও যদি আমি বাদ দেই, পরবর্তী সময় আপনারা দেখেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যে পরবর্তী সময় তথাকথিত দখলদার বাহিনীর উপদেষ্টা হয়েছিল, সে বলেছে যে তারা অস্ত্র রেডি রেখেছিল, অস্ত্র তাদের কাছে ছিল। এবং আপনাদেরকে আরেকটা তথ্য আমি দিতে চাই, 2024 তো 2025 সামটাইমস ইন ফেব্রুয়ারিতে আমি রাশান একটা সোর্সের সাথে, আমার সেন্ট্রাল লন্ডনে একটা ছোটখাটো শুধুমাত্র আমার এমবিসির এক ভদ্রলোকের সাথে আমার তখন একটা বৈঠক হয়, আমার সাথে তার কথা হয়, এবং সে আমাকে স্পেসিফিক্যালি বলেছিল যে তোমাদের সরকারকে তৎকালীন সময় উৎখাতের জন্য মিয়ানমার দিয়ে একটা বড় অস্ত্রের চালান এসেছিল, যেটা ইউক্রেনের জন্য এই অস্ত্রগুলো আমেরিকা থেকে এসেছিল। আমি সেই ভদ্রলোকের নাম উল্লেখ করব না। আমার মনে হয় এই কথাটা আমি অনেকবার টকশোতে বলেছি যে রাশান একটা সোর্স আমাকে পরিষ্কারভাবে জানিয়েছিল। আপনাদেরকে আরেকটা তথ্য আমি দিতে চাই এটা বলে যে ইলেকশনের কারণ এটা হচ্ছে 15ই ডিসেম্বর রাশান মারিয়া জাকারোভা একটা সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলেছিল যে বাংলাদেশে একটি কালার রেভলিউশন হবে এবং কলেজ স্কুল কলেজের ছাত্রছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী দিয়ে এই কালার রেভলিউশনটা করা হবে যদি ইলেকশনের ফলাফল আমেরিকার পক্ষে না যায়। সো এইগুলো তো রাশান সোর্স থেকে বলা হয়েছিল। ব্যাপার হচ্ছে বাংলাদেশের মিডিয়া সেটা 2 দিন পরে অর্থাৎ 17 ডিসেম্বর সেটা পিক আপ করে এবং এটা নিয়ে বাংলাদেশে ব্যাপক কথাবার্তা হয়। এখনো যদি মারিয়া জাকারোভা দিয়ে আপনারা সার্চ দেন রাশান সংবাদ সংস্থা TASS, তাহলে আপনারা সেটা পাবেন। তো আমি কিন্তু তারও আগে অর্থাৎ 2023 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমি 3টি স্ক্রিনশট দেই আপনার হোয়াটসঅ্যাপের, এবং তাকে পরিষ্কার করে জানাই যে নারায়ণগঞ্জের 2 জন পুলিশ অফিসার, মানে পুলিশের খুবই ঊর্ধ্বতন কর্মকর্তা কি কি ষড়যন্ত্র করছে, তারেক রহমানের সাথে তাদের কি কি কথাবার্তা হয় সেটা আমি সোর্সকে জানাই। এবং আপনারা এটাও জানবেন যে আমি গোয়েন্দা সংস্থাকে আমি মনে করতে পারি, আমি আপনাদেরকে একটু দেখে বলবো, সেপ্টেম্বরের আমি একটু দেখে আপনাদেরকে জানাই, আমি ব্যক্তিগতভাবে দাঁড়ান আমি আপনাদেরকে তারিখটা বলছি, আমি সেপ্টেম্বরের 23 তারিখ 2023 সালে আমি গোয়েন্দা সংস্থার একজন সোর্সকে আমি পরিষ্কারভাবে রিপোর্টিং এর মাধ্যমে জানাই যে আশুলিয়াতে একটা শ্রমিক অসন্তোষের চেষ্টা করা হবে এবং সেটা লেট নভেম্বরের দিকে চেষ্টা করা হবে, এবং সাভারে ইলেকশনের আগে কে নির্বাচিত হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি তাদেরকে যথাসাধ্যভাবে সেটা টিপসটা দেই। আমি এই টিপসটা পাই হচ্ছে আমার আরেকটা সোর্স থেকে, এটাও আমার একটা রাশান সোর্স ছিল, আমি এই সোর্স থেকে তথ্যটা পাই এবং আমি তাদেরকে তখন বলেছিলাম যে 3টা ঘটনা বাংলাদেশে ঘটবে। একটি হচ্ছে একটি সাধারণ ছাত্রছাত্রীদের মাধ্যমে একটি আন্দোলন তারা করার চেষ্টা করবে। সেকেন্ড, এটাতে তারা যদি ফেল করে তারা লেট নভেম্বরের দিকে তারা আশুলিয়াতে একটি শ্রমিক অসন্তোষ ঘটাবে। এইটাতে যদি তারা ফেল করে তাহলে 2025 জানুয়ারি ফেব্রুয়ারিতে তারা বাংলাদেশের একটি স্কুলে একটি দুর্ঘটনা ঘটাবে। সেই দুর্ঘটনা কি আমি বলতে পারিনি, তবে দুর্ঘটনাটি হতে পারে ধরা যাক কোনো একজন বন্দুকধারী স্কুলে কিছু ছাত্রকে মেরে ফেলবে, ছাত্রছাত্রীকে মেরে ফেলবে, কিংবা সেখানে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটবে। আমি এই ধরনের 3টা হিন্টস তৎকালীন একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাকে আমি 3টা হিন্টস দিয়ে ইমেল করি।
আমার কাছে সেই ইমেলের কপিটা এখনো আছে, আমি দেখতে পাচ্ছি। এবং আমি তাদেরকে এইটাও জানাই যে বাংলাদেশের কিছু অদ্ভুত কিছু গ্রুপকে অনেকগুলো টাকা দেওয়া হয়েছে, সেগুলো কেন দেওয়া হয়েছে সেগুলো নিয়ে তাদেরকে অনুসন্ধান করবার জন্য অনুরোধ জানাই। তো আমি জানি না পরবর্তী সময় সেটা তৎকালীন সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়েছিল কিনা। এবং তবে এইটা আমি বলি, আমার কাছে মনে হয় জানানো হয়নি, কারণ আমি একটি আলাপচারিতা রেফার করতে পারি যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এই ঘটনাগুলোকে মনে করতে পারছিলেন না। তিনি বলেছেন যে এই ধরনের কোনো কিছু আমার মনে পড়ছে না, তখন মানে যখন আমি কথা বলেছি। তার মানে ওই সময়টাতে গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্টগুলো দিয়েছে কিনা, বলেছে কিনা আমি নিশ্চিত না। তবে আমি একেবারে ব্যক্তিগতভাবে 2023 সালের সেপ্টেম্বর মাসে এই 3টি ঘটনা তখন তৎকালীন গোয়েন্দা সংস্থাকে আমি জানিয়েছিলাম, আমি আমার রাশিয়ান সোর্স থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটার মাধ্যমে। ফলে এইসব ঘটনা যদি আমি 2023 সালেই জেনে যাই, বা 2023 সালে যদি আমি জিনিসগুলোকে দিয়ে ইমেল করি, তাহলে বুঝতেই পারেন যে এটি যে একটি ষড়যন্ত্র ছিল। এই জিনিসগুলো শুধু আমি কেন, অনেকেই এটা ব্যাখ্যা করেছে। এই ব্যাপারটা আমি একটু আপনাকে থামাচ্ছি। এই ব্যাপারটা আপনি আমার সঙ্গেও লাইভে অনেকবার ব্যাখ্যা করেছেন, অনেকবার বলেছেন, কিন্তু যেহেতু এটা হচ্ছে জুলাই চলছে এবং প্রসঙ্গক্রমে আমরা আসলে জুলাই সেই কথাগুলোকেই একরকম পুনরাবৃত্তি করছি এবং এটা আমরা গুরুত্বপূর্ণ মনে করছি বিধায়। এবং আমি দুঃখিত যে আজকে সঞ্চালনার দায়িত্বে নাহিদ আপা, কিন্তু নাহিদ আপার নেটওয়ার্ক আজকে ভীষণভাবেই ডিস্টার্ব করছে, যেখানে আমি সহযোগিতা করবার জন্য যুক্ত হলাম। আমি আরেকটা প্রশ্ন একটু আপনাকে যুক্ত করে দিচ্ছি। এই প্রশ্নটা আপনার কাছ থেকে আমি শুনেছি, কিন্তু আমি পুনরায় করছি। সেটা হচ্ছে যে আইনের দিক থেকে জুলাইকে যদি আমরা একটা ষড়যন্ত্র বলি, তাহলে আমরা কি বলে জামায়াতের যে শফিকুর রহমান রয়েছেন, সে দুদিন আগেই বলেছে যে সংবিধান অনুযায়ী বাংলাদেশে কোনো সরকার নেই, কোনো বিরোধী দল নেই। তো এই কথাটা তো আদতে তো সত্য, যদি আমরা সাংবিধানিক জায়গা থেকে দেখতে চাই তাহলে তো সত্য তার বক্তব্যটা। তাহলে জুলাইতে যেটা হয়েছে সেই ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত তারা কি দেশদ্রোহিতার আওতায় পড়ে কিনা, এবং দেশদ্রোহিতা এই ধরনের একটা দেশদ্রোহিতার জন্য আসলে সাজা কি? রাসেল, আমার মনে হয় আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখনই করেছেন। আমি আপনাকে একটা ব্যাপার একটু স্মরণ করিয়ে দেব, সেটা হচ্ছে যে শফিকুর রহমান আসলে সংবিধান নিয়ে কোনো কথা বলার কোনো স্ট্যান্ডিং বা কোনো লুকাস স্ট্যান্ডিং যেটাকে বলি, অর্থাৎ তার কোনো ওই জায়গায় নাই। কেন জায়গা নাই আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। আমি আপনার প্রশ্নের উত্তরটা দিব, তার আগে আমি একটু প্রেক্ষাপটটা আমি আপনাকে বলবো। সেটা হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বলে যেই সরকারকে গঠন করা হয়েছে, আমাদের সামনে একেবারে খুবই চমৎকার একটা প্রেসিডেন্ট অলরেডি আছে। সেটা তো আমি আসছি, আমি এক এক করে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে আমাদের সংবিধানের 7 খতে পরিষ্কারভাবে বলা আছে যে যদি কেউ অবৈধ উপায়ে সরকারকে উৎখাত, ষড়যন্ত্র, এগুলোর সাথে সহযোগিতা, এইডিং অ্যাবিটিং পরিকল্পনার সাথে যুক্ত থাকে, তাহলে তাদের বাংলাদেশে প্রচলিত যে আইন আছে সেই আইনের সর্বোচ্চ যে দণ্ডটা আছে সেই দণ্ডই দেওয়া হবে। আপনি সাজার কথা জানতে চেয়েছেন, আমি শুরুতে সাজার কথা আপনাকে বললাম। আমাদের সেই সংবিধানটা এখন, যদিও তারা বলেছে যে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেছে, এইটা নাই, এগুলো আসলে কোনো কিছুই কিছু না। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে 1975 সালে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, এবং আপনি জানেন যে খন্দকার মোশতাক সে ক্ষমতা দখল করে, এবং খন্দকার মোশতাকের পরে তাকে হটিয়ে তখন আপনারা জানেন যে 7ই নভেম্বরে খালেদ মোশাররফ এবং আরো যারা যারা সেখানে ছিলেন তাদের আত্মাহুতির মাধ্যমে পরবর্তী সময়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে, এবং সেই সময় নামে মাত্র তৎকালীন প্রধান বিচারপতি সায়েম সে ক্ষমতা নেয়। পরবর্তীতে বিচারপতি সায়েমকে বন্দুকের নলে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে, তিনি সামরিক আইন প্রশাসক হিসেবে মার্শাল ল জারি করে ক্ষমতা দখল করে, এবং 1977 সালে হ্যাঁ না ভোট, 78 সালে একটা হ্যাঁ না ভোট হয়। তারপরে এর পরবর্তী সময় একটা জাতীয় ইলেকশন হয় 1979 ফেব্রুয়ারিতে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে বিএনপি যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকা অবস্থাতেই বিচারপতি ABM খায়রুল হকের মাধ্যমে হাইকোর্টের একটা জাজমেন্ট হয় মুন সিনেমা হলের একটা মামলা, যে আপনারা জানেন যে মুন সিনেমা হলকে সরকার অ্যাকোয়ার করে নিয়ে গিয়েছিল জিয়াউর রহমানের আমলে। তো সেইটা নিয়ে একটা মামলা হয়। মামলাতে পরবর্তী সময় ওই অ্যাকোয়ারটা যে অবৈধ তথা ওই সরকারি অবৈধ, এরকম একটা রায় হয়। পরবর্তী সময়ে এটা অ্যাপিলেট ডিভিশনে বিচারপতি তফাজ্জল হোসেনের সমন্বয়ে আরো যে বাকি বেঞ্চের সদস্যরা আছে, একটা অ্যানোনিমাস একটা রায় হয়। আপনারা জানেন যে সেখানে বলা হয় যে খন্দকার মোশতাক, জিয়া এবং খন্দকার মোশতাক, বিচারপতি সায়েম এবং জিয়া, এই 3জন যে ক্ষমতাতে ছিল, 3টাই অবৈধ। সো আমাদের সামনে একটা জলজ্জান্ত উদাহরণ রয়েছে। সুতরাং বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকারের ধারণাই নাই। আমাদের সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদে বলা আছে যদি এমন কোন সিচুয়েশন উদ্ভব হয় যেখানে সরকার কে পরিচালনা করবে, এই ধরনের বা এমন কোন ধরনের একটা পরিস্থিতি উদ্ভব হয়, আমাদের অ্যাপেক্স কোর্ট একটা মতামত দিতে পারে। তো অ্যাপেক্স কোর্ট হচ্ছে, ধরেন অ্যাপিলেট ডিভিশনকে যদি ধরি, সেখানে একটা ফুল কোর্ট হিয়ারিং হবে,
যেখানে আমরা পরবর্তীকালে জেনেছি যে বিচারপতি ওবায়দুল হাসান শাহিন এবং বিচারপতি রহিম সাহেব, আপনার এনায়েতুর রহিম সাহেব, ওনারা দুজনই তখন ক্যান্টনমেন্টে ছিলেন। আমরা পরবর্তীকালে আইএসপিআর এর একটি রিপোর্টে আমরা জানতে পারি। আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে তারা অনলাইনে হিয়ারিং করেছেন, সেই সময় অ্যাটর্নি জেনারেল আসাদকে নিয়োগ দিল কে? সেই সময় সরকার কার হুকুমে চলেছে? কে নিয়োগ দিল? কার হুকুমে আসাদকে অ্যাটর্নি জেনারেল করা, আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল করা হয়েছে? ফুল কোর্ট হিয়ারিং কে কন্ডাক্ট করেছে? আর আর আপিলের ডিভিশন এই ধরনের মতামত দিয়েছে কিনা, তারপরে আর ওনাদের যে ভার্ডিকটা হয়েছে, আমি আপনাদেরকে সেটা একটু পড়ে শোনাতে পারি। আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে দর্শকরা যারা দেখেছেন, খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। দেখেন, ওই সময় তারা যে ভার্ডিকটা দিয়েছিল সেখানে বলা হয়েছে 8/8/2024, সেখানে বলা হয়েছিল যে জাস্টিস ওবায়দুল হাসান চিফ জাস্টিস উপস্থিত আছেন, জাস্টিস এম এনায়েতুর রহিম, জাস্টিস মোহাম্মদ আশফাকুল ইসলাম, জাস্টিস মোহাম্মদ আবু জাফর সিদ্দিক, জাস্টিস জাহাঙ্গীর হোসেন, জাস্টিস মোহাম্মদ শাহিনুর ইসলাম, জাস্টিস কাশিফা হোসেন, উনারা ওইখানে উপস্থিত ছিলেন। সেখানকার প্রথম লাইনে বলা আছে, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, খেয়াল করে দেখেন রায়ের মধ্যে বলা হয়েছে যে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তো প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেন নাই, তার মানে রায়ের মধ্যে মিথ্যা কথা লেখা আছে। যেই রায়ের মধ্যে মিথ্যা কথা লেখা আছে সেটা কোনো রায় না, সেটা কোনো ভার্ডিক্ট না। সুতরাং যদি কেউ আর্গুমেন্ট করে যে 106 অনুচ্ছেদের বদৌলতে বিচারপতিরা একটি ফুল কোর্ট হিয়ারিং করেছেন, যদি কেউ এই আর্গুমেন্টে দাও যে আসাদ সাহেব অ্যাটর্নি জেনারেল, আমি যদি সেটা মেনেও নেই, তাহলে ভার্ডিকটাই মিথ্যা কথা লেখা আছে, যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। কারণ আপনারা জানেন যে পরবর্তী সময়ে আইনজীবী মহসিন রশিদ একটা রিট পিটিশন দাখিল করে, যে রিট পিটিশনে তিনি বলা হয় যে প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেছে সেই পদত্যাগ পত্রটা আমাদেরকে দেখান। সেই পদত্যাগ পত্র কখনোই দেখাতে পারেনি, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন রকমের পদত্যাগ করেন নাই। ফলে পদত্যাগ পত্রের কথাটা এই যে জাজরা বলেছেন এটা মিথ্যা, জাজদের ফুল হিয়ারিংটাও মিথ্যা। তাহলে এই ব্যাপারগুলো যদি মিথ্যা হয়, পরিষ্কার ভাবে ওই জাজমেন্টটা মিথ্যা, তাদের ওই 106 অনুচ্ছেদের আন্ডারে যে ফুল কোর্ট হিয়ারিং এর কথা বলা হচ্ছে সেটাও মিথ্যা। যদি এই সবগুলো টার্মস মিথ্যা হয়, তাহলে আপনারা এইটাও জেনে রাখেন যে অন্তর্বর্তীকালীন সরকার বলে তারা যে একটা সরকার গঠন করেছে এটাও মিথ্যা। ফলে অন্তর্বর্তীকালীন সরকার যদি মিথ্যা হয়, আমি কথাটা বলি, যদি অন্তর্বর্তীকালীন সরকার মিথ্যা হয়, পরবর্তীকালে তারা যেইটা করেছে তার সমস্ত কিছু মিথ্যা, তার সমস্ত কার্যক্রম মিথ্যা, এবং যেই ইলেকশনটা 2026 সালের 12 ফেব্রুয়ারি হয়েছে এইটাও মিথ্যা। তার মানে এখনো পর্যন্ত সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আছেন। আর 2024 সালের 5ই অগাস্ট দুপুর 12টার পরে যা কিছু বাংলাদেশে হয়েছে এগুলো সবকিছুই হচ্ছে অবৈধ, এবং এই কারণে জুলাইকে আমি ষড়যন্ত্র বলেছি। আমাকে যদি কেউ আইন দিয়ে, আমি কয়দিন আগে দেখেছি যে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেছেন যে আপনার এই সরকার খুবই বৈধ। আমি প্রচন্ড অবাক হয়েছি যে রোকনউদ্দিন মাহমুদের মতো একটা লোক এই ধরনের কথাবার্তা বলেছে। জানি না যে তারা আসলে কি খেয়ে বলেছেন, তাদেরকে আসলে কত টাকা দেওয়া হয়েছে। আমি নগণ্য একজন আইনের ছাত্র হিসেবে আমার অন্তত পক্ষে সংবিধানের যে পাঠন আমার যে বোঝার, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই জুলাই আন্দোলনের অন্যতম ষড়যন্ত্রকারী ফরহাদ মজাহার 2 দিন আগে স্টেটমেন্টে বলেছে যে এটা অবৈধ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই, আমাকে বলতে হয় নাই। ফরহাদ মজাহার যে বরঞ্চ তাদের হিসেবে আবির্ভূত হয়েছে সে বলেছে। ফলে আপনি যদি আমাকে আইনের আলোকে বলতে বলেন, তাহলে আমি বলবো যে 106 অনুচ্ছেদে কোন সরকার গঠিত হয়নি, কারণ ওই রায়টাই মিথ্যার উপরে দাঁড়ানো। তার মানে ওই সরকার, ওই তথাকথিত সরকার যদি ইলেকশন করে সেটা অবৈধ। তার মানে বর্তমানে যে ইলেকশনটা হয়েছে 2026 সালের 12ই ফেব্রুয়ারি, এটি অবৈধ, এই সরকার অবৈধ। এখনো পর্যন্ত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যে কোনো আইনি যুক্তিতে, যে কোনো আইনি আলোকে আমার সাথে যদি কেউ এই সংবিধান নিয়ে এখন তর্ক করে, যুক্তি করে, দে আর ওয়েলকাম। যত রকমের বইপত্র আছে নিয়ে আসতে পারে, আমার মনে হয় এটাকেও প্রমাণ করতে পারবে। সেই কারণেই আমি জুলাইকে ষড়যন্ত্র বলছি। আমি একটি মেটিকুলাস ডিজাইন প্ল্যান্ড একটা ষড়যন্ত্র আমি বলছি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার নিজুম মজুমদার। আমাকে এবার শোনা যায়? আপনাকে একেবারেই পরিষ্কার শোনা যাচ্ছে এই মুহূর্তে। আচ্ছা, আসলে আমি যে জায়গাটা আছি প্রচন্ড ঝড় বৃষ্টি আর মানে একটু ইলেকট্রিসিটি যাওয়া আসা করতেছিলাম, অত্যন্ত দুঃখিত অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট হওয়ার জন্য। আমি আপনার প্রত্যেকটা কথা অবশ্য শুনতে পেয়েছি, এবং রাসেল আপনাকে অনেক ধন্যবাদ সহযোগিতা করার জন্য। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে যখনই আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে আসার জন্য একটা ঘোষণা দেন, উনি বলেন আমি দেশে শীঘ্রই ফিরবো, ঠিক তখনই কিছু না কিছু আমরা দেখি, বিশেষ করে পাকিস্তানি পন্থীরা একটা অস্থিরতা ভুগতে থাকে, এবং তারা তখন অস্থিরতা ভোগের কারণে তারা আমাদের নেতাদের মারেন, আমাদের তৃণমূলের কর্মীদের মারেন, নদীতে গলা কেটে তুরাগে নদীতে ছাত্রলীগের ছেলেমেয়েদেরকে ভাসিয়ে দেন। আপনার কাছে মনে হয় এই অস্থিরতার কারণটা কি তারা ভয় করছে, না অন্য কোনো কারণে?
আম, দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদেরকে ধরেন রাজনীতি থেকে বলা হচ্ছে যে আমাদেরকে রাইট অফ করে দেওয়া হয়েছে, আমরা বিলুপ্ত হয়েছি, আমরা শেষ হয়ে গেছি, নানান ধরনের কথাবার্তা বলা হয়েছে গত 2 বছর ধরে। আপনি এটা নিশ্চয়ই ক্রমাগতভাবে শুনে থাকবেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যাদেরকে বলছে যারা শেষ হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, যাদের অস্তিত্ব নেই, আমরা নাকি অনলাইনে রাজনীতি করছি, নানান ধরনের কথাবার্তা। মজার ব্যাপার হচ্ছে যে পুরো গোটা বাংলাদেশ গত 2 বছর, আমি এটাকে 2টো সেগমেন্টে ভাগ করব। একটা হচ্ছে যারা শাসন ক্ষমতাকে দখল করেছে, যারা সংবিধানকে দখল করে দখলদার বাহিনী সেজে এই দেশের উপরে চেপে বসেছে, তাদের প্রত্যেকটা মুহূর্তে তারা যাদেরকে নিয়ে কথা বলছে সেটা হচ্ছে আমরা। যেমন ধরেন আমি আজকের ঘটনাটাই বলি, যেমন মুরগি মিলন নামে যে লোকটি আছে, যাকে শিক্ষামন্ত্রী বলা হয়, যাকে এই মুহূর্তে মুরগি মিলন উপাধি দেওয়া হয়েছে, সেই মুরগি মিলন কিন্তু সংসদে দাঁড়িয়ে বলছে যে আগের সরকার এই প্রশ্নপত্র করে গেছে, সেই কারণে প্রশ্নপত্রে ভুল ছিল। দেখেন, এই প্রশ্নপত্রের প্রসঙ্গ মানে আজকের দিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ প্রাসঙ্গিক, অর্থাৎ আমাদেরকে দোষ দিয়ে যাচ্ছে। এইটা কেন হয়েছে, এটা আওয়ামী লীগ করে গেছে, ওইটা কেন হয়েছে, আওয়ামী লীগ করে গেছে, আওয়ামী লীগ এই মাত্র এসে গেল, আওয়ামী লীগকে ধরবো, আওয়ামী লীগকে মারবো। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যখনই কথাবার্তা হচ্ছে সেটা আওয়ামী লীগ নিয়ে কথাবার্তা হচ্ছে। গত 2টা বছর টকশো বলেন, তারপরে এই যে জুলাই জঙ্গিদের নিজস্ব টকশো, পডকাস্ট, যেখানে বলেন না কেন প্রশ্ন আসছে যে মাননীয় প্রধানমন্ত্রী ফিরবেন কি ফিরবেন না, আসবেন কি আসবেন না। তারপরে ধরেন আমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, আমরা যারা কথা বলি তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের আওয়ামী লীগ পেজ নিয়ে কথা হচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরকে ধরপাকড় চলছে, 2 দিন পর পর আমাদেরকে গ্রেফতার করছে। তার মানে কি, তাদের চিন্তায়, মগজে, মনে, স্বপ্নে, কল্পনায়, বাস্তবে প্রত্যেকটা জায়গাতে আমরা দখল করে আছি। তার মানে খেয়াল করে দেখেন যে আমাদেরকে রাইট অফ করে দিয়েও আমাদেরকে নিয়েই তাদের বাঁচতে হচ্ছে। তারা বলছে আমরা শেষ, কিন্তু তারা বেঁচে আছে আমাদেরকে নিয়ে তারা কথা বলছে, আমাদেরকে নিয়ে তারা দুঃস্বপ্ন দেখছে। তো মাননীয় প্রধানমন্ত্রী এতদিন বলছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে আসতে হবে, ফেরত দিতে হবে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এখন যখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমি ফিরবো, তখন তারা বলছেন যে না, আত্মসমর্পণ করা যাবে না, হ্যান না ত্যান না, এটার বন্দি প্রত্যাপন করতে হবে, নিয়ম মানতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। দেখেন, এরা আতঙ্কিত, কারণ আপনি জানেন যে আমি অনেকবার বিভিন্ন টকশোতে আপা এই কথাটা বলেছি, আপনার সাথেও টকশোতে আমি অনেকবার বলেছি যে এই ধরনের ঘটনা পৃথিবীতে, সরকারকে উৎখাত করা, তারপরে এই ধরনের ষড়যন্ত্র পৃথিবীতে নতুন ঘটনা নয়, এরকম অনেকবার হয়েছে। আমি অসংখ্যবার একটা উদাহরণ দেই, কারণ আমার কাছে এই উদাহরণটাকেই বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে ক্লোজ মনে হয়। সেটা হচ্ছে সালভাদর আয়েন্দে, ওরা আয়েন্দে বলে, আমরা আলেন্দে বলি, চিলির নির্বাচিত প্রেসিডেন্টের কথা আমরা বলি। এবং আরেকটি ঘটনাকে আমি অত্যন্ত কাছাকাছি মনে করি, এটাকেও আপনি বলতে পারেন, সেটা হচ্ছে যে 2টো ঘটনা। একটা হচ্ছে মোসাদ্দেকের ঘটনা ইরানের, এবং পরবর্তীতে কালে রেজা শাহ পাহলভিকে উৎখাত করে খোমেনির ক্ষমতা দখল, এবং এর আগে মোসাদ্দেককে উৎখাত করে আপনার রেজা শাহকে বসানো। এই দুটো ঘটনা আর চিলির ঘটনাকে আমি খুবই ক্লোজ মনে করি, এবং বাংলাদেশের সাথে এটা যথেষ্ট মিল আছে বলে আমি মনে করি। এইসব ঘটনাগুলোতে দেখা গেছে যে সেখানকার সাধারণ নাগরিকেরা আগের সরকারকে কখনো অনুভব করতে পারেনি, তারা নানানভাবে এগিয়ে গেছে, এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু পৃথিবীতে এমন কখনো হয়নি যে এই ধরনের একটা ঘটনা, মানে ষড়যন্ত্র ঘটাবার পর সাধারণ নাগরিকরা উইদিন 2 or 3 weeks 4 weeks এর মধ্যে বলা শুরু করলো আগেই ভালো ছিলাম। আপনি মুটে বলেন, মজুর বলেন, শ্রমিক বলেন, মিলিয়নিয়ার বলেন, বিলিয়নিয়ার বলেন, ছাত্র বলেন, শিক্ষক বলেন, মানে আপনি এভরি অ্যাসপেক্টস ইন সোসাইটি, প্রত্যেকটা জায়গাতে, সমাজের প্রত্যেকটা স্তরে মানুষজন বলছে। দেখেন, আমি এই মুহূর্তে যেখানে আছি, যে এই হাসপাতালে আছি, সেইখানকার মানুষের সাথে আমার দেখা হচ্ছে, একেবারে সাধারণ মানুষ। আমি কলকাতাতে ছিলাম, আমি মুম্বাইতে ছিলাম, চেন্নাইতে ছিলাম, আমি বেলজিয়াম বলেন, সাউথ কোরিয়া বলেন, মানে যেখানে যে আমেরিকাতে বলেন, আপনার এলাকা বলেন, আপনি নিজেও হয়তো মনে করে থাকবেন যে আপনার ওইখানে যাওয়ার পরে আমার সাথে যখন সাধারণ মানুষের হিউস্টনে দেখা হয়েছে, টেক্সাসে দেখা হয়েছে, সেন্ট অ্যান্টনিও বলেন, ডালাস বলেন, যেখানে 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 দেখা হয়েছে, সাধারণ মানুষ এসে কি বলেছে, আপনি সেগুলো সাক্ষী। এসে বলেছে, নিজুম ভাই কবে আমরা দেশে যেতে পারবো। তারা এসে নিজেদেরকে পরিচয় দিচ্ছে, ভাই আমরা সাধারণ মানুষ, আমরা আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, কিন্তু এরকম একটা ভয়ঙ্কর জীবনে আমরা বেঁচে থাকতে চাই না। আপনি জানেন, কলকাতাতে বাঙালিরা চিকিৎসার জন্য আসে, সেইখানে আমাকে তারা জড়া ধরে কাঁদে। চেন্নাইতে আমাকে জড়া ধরে এমনও মানুষ হয়েছে যে এরকম পেশেন্টের সামনে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কেন শুরু করে দিয়েছে? ভাই আপনাদের বিরুদ্ধে আমরা ছিলাম। কেন ছিলাম? আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আমি তখন কি করব, মানে লাল বদর আমাকে জড়া ধরে কান্না শুরু করেছে। হ্যাঁ, তারপরে তারা বলা শুরু করেছে যে আমরা অন্যায় করেছি, ভুল করেছি, আমরা বুঝতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন না যে এই মহিষী নারী, আমি মনে করতে পারি 19 অগস্ট 2024 সালে উনার সাথে যখন আমার মানে আমি কেন এই কথাটা বলি, এত কিছু ফেলে উনি আমাকে প্রথম জিজ্ঞেস করেছে যে তুমি শুনেছো যে এই যে ভাতাগুলো আমাদের সরকার করেছিল, সেই ভাতাগুলো তারা বাদ দিয়ে দিয়েছে। দেখেন,
এত বড় একটা ঘটনা ঘটে গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেগুলো নিয়ে তার কোনো আক্ষেপের জায়গা নাই, সেগুলো নিয়ে তিনি কথা বলছেন না। তিনি কথা বলছেন তার জনগণের জন্য তিনি যে ভাতা করে দিয়ে গেছিলেন সেই ভাতাকে ক্যান্সেল করে দিয়ে গেছে। তিনি যে একটি বাড়ি একটি খামার করেছেন সেই জায়গাগুলো তারা মাটি দিয়ে ভরাট করে ফেলছে, উচ্ছেদ করছে, মারছে, খুন করছে, হত্যা করছে। সো মানুষজন তো এখন পার্থক্যটা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে যে আজকে দেখেন, খেয়াল করে দেখেন যে এই বন্যার মধ্যে ছোট ছোট আপনার কোমলমতি যারা শিশুরা আছে, বাচ্চারা আছে, যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, এদেরকে বাধ্য করছে পরীক্ষা দেওয়ার জন্য। আজকে কিরকম একটা নির্মম পরিস্থিতি তারা তৈরি করেছে। আপনার তুরাগের নদীতে লাশ ভেসে উঠছে, ভাত খাইয়ে খুন করছে। সুতরাং মানুষজন ঘরে 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 ফিস করে বলা শুরু করেছে যে আগে ভালো ছিলাম। আমাদেরকে দেখলেই বলে ভাই আপনারা কবে আসবেন, কবে আসবেন। বিশ্বাস করেন এগুলো কোনো বানানো কথা না। কোনো মানুষ যদি ভারতে আসে, একবার যদি ইংল্যান্ডে যায়, একবার যদি আমেরিকাতে যায়, রাস্তাঘাটে মানুষ এগুলো বলছে, চুপ করে থাকে। যাদের ধরনের একটি ইগো প্রবলেম, তারা হতমত খেয়ে গেছে যে এগুলো আমরা কাদেরকে এনেছি, কারা এসেছে এরা। সুতরাং আপনার যে প্রশ্নটা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে ফিরতে চান তখন এই যে ষড়যন্ত্রকারীরা তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কারণ আমি সব বরাবর আমি অনেকেই বলে যে ভাই আমরা কবে আসবো না আসবো, কতদিন লাগবে এই লাগবে। আমি না এই প্রশ্নটা কোনোদিন কাউকে করি নাই। আমি একদম রিল্যাক্স এবং চিল মোডে অল দ্য টাইম বলেছি যে এই দেশকে স্বাধীন করেছি আমরা, এই দেশের মানুষকে ভাষা প্রোটেক্ট করেছি, বাংলা ভাষাকে প্রোটেক্ট করেছি আমরা, এই দেশের স্বাধীনতা, এই দেশের স্বায়ত্তশাসন, এই দেশের মানুষের অধিকারকে আমরা, এই হিস্সাকে আমরা এই পাকিস্তানি সেনা দলের কাছ থেকে বুঝে এনেছি। এই দেশকে আমরাই দেখে রাখবো। এই পাকিস্তান, এই যে আমরা কিসের স্বপ্নে 1947 সালে যারা দেশভাগের স্বপ্ন দেখেছিল তারা কারা? পরবর্তীকালে তারাই কিন্তু আওয়ামী লীগের নেতারা। পরবর্তীকালে এই ভাষা আন্দোলনের কারা? খুঁজে দেখেন সেই আওয়ামী লীগের নেতারা। পরবর্তী সময় স্বাধিকারের আন্দোলন কারা? মুক্তিযুদ্ধ কারা? সব আওয়ামী লীগের নেতারা, সব সেই চেনা মানুষগুলো। আপনি ভাসানির কথা যদি ধরেন, হচ্ছে 66 6 দফা ধরেন বঙ্গবন্ধু, আপনি 62-র শিক্ষা আন্দোলন যদি ধরেন, আগরতলা ষড়যন্ত্র মামলাতে কারা ছিল? তারপরে আপনার 52-র ভাষা আন্দোলনে কারা ছিল? আপনার লাহোর প্রস্তাব কে এনেছিল? এই একে ফজলুল হক কে ছিলেন? শেরে বাংলা একে ফজলুল হক কে ছিলেন? সোহরাওয়ার্দী কে ছিলেন? সব আওয়ামী লীগের নেতারা। সুতরাং এই দেশকে আমরা প্রোটেক্ট করেছি, আমরা এনেছি। তারই ধারাবাহিকতাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লেগেসিকে নিয়ে যাচ্ছেন এবং এই কারণেই তাদের এত ভয়। তারা জানে যে বাংলাদেশে একটা ব্যাপার কি জানেন, একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে ধরেন 32 নাম্বার পুড়িয়ে দিল, 32 নাম্বারকে ভেঙে দিল। আজকে রুমিন ফারহানা আজীবন তার বাবা কি করেছে, যদিও বঙ্গবন্ধুর সাথে তিনি রাজনীতি করেন, পরবর্তীকালে তো তার একটা নিজস্ব পলিটিক্যাল আইডেন্টিটি তৈরি হয়েছে, এই কথা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি একজন ভেটারান পলিটিশিয়ান ছিলেন, যদিও তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে নানান রকমের বিরূপ মন্তব্য করেছে। আমি ওগুলোকে উজ্জ্বল রেখে বললাম যে অলি আহাদ একজন বেশ পতিতযশা রাজনীতিবিদ ছিলেন। তারই তো কন্যা রুমিন ফারহানা। তিনি দীর্ঘদিন জাতীয়তাবাদী রাজনীতি করেছেন। বিএনপির বলতে গেলে গত 17 বছর বিএনপির কণ্ঠস্বর কে ছিল? রুমিন ফারহানা ছিল। আমরা তো তাকেই শুনেছি, তাই না? সে কথা বলেছে, মানুষজনকে সে উদ্বুদ্ধ করেছে বিএনপির পক্ষে। আজকে রুমিন ফারহানা কি বলছে? রুমিন ফারহানা বলছে যে এই যে 32 ভাঙলো, এই 32 তো শুধু আওয়ামী লীগের সম্পদ না, এই 32 তো বাঙালির সম্পদ। 6 দফা তো শুধুমাত্র আওয়ামী লীগের সম্পদ না, এটা বাঙালির সম্পদ। এটা তো রুমিন ফারহানা বলছেন। আসলেই তো ব্যাপারটা তাই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় আপা জানেন? যে আওয়ামী লীগ সাপোর্ট করে না, কিন্তু এমন কিছু ঘটনাতে আওয়ামী লীগ জড়িত আছে যেখানে সাধারণ মানুষ নীরবে আওয়ামী লীগের সমর্থন পায়। তাহলে আপনি যদি গত 55 বছরে, মানে আমি যদি গত 55 বছরে 1970 সাল থেকে 1970 সালের ডিসেম্বরের ইলেকশন থেকে আজকের 2026 বাদ 2024-এর ইলেকশন পর্যন্ত যদি লক্ষ্য করেন, তাহলে আওয়ামী লীগের ভোট হচ্ছে 41 থেকে 42%। অনেকেই বলে থাকে 2024-এর অগাস্টের পরে আওয়ামী লীগের ভোট বেড়েছে 47 থেকে 52% হয়েছে। বাংলাদেশের হাফ অফ দা ভোটার আওয়ামী লীগকে সমর্থন করে, সেটা সরাসরি কিংবা মৌনভাবে। তাহলে এরকম একটা দলের নেত্রী যখন বলে আমি দেশে ফিরবো, আপনি দেখেন 1/11-এর সময় সবাই যখন ভয়ে সন্ত্রস্ত, খালেদা জিয়া যখন তার 2টা ছেলেকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য মুচলেখা দিলেন, তিনি রাজি হয়ে গিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় হিথ্রো বিমানবন্দরে, আমি নিজুম মজুমদার সেদিন হিথ্রো বিমানবন্দরে আরো নেতাদের সাথে উপস্থিত ছিলাম। সেদিন আমাদের আনুরুজ্জামান চৌধুরী ভাই ছিলেন, আমাদের সাদেক খান ভাই ছিলেন, আমি অনেকের নাম মনে করতে পারি, আমি মনে করতে পারি ববি ভাইয়ের কথা মনে করতে পারি, আমাদের বঙ্গবন্ধু কন্যা তিনি ছিলেন, তার ছোট ছেলে মানে শেখ রেহানা আপার ছোট ছেলে ববি ভাই, আমি মনে করতে পারি এই মানুষগুলোকে। সেই ভিড়ে, সেই হাজার হাজার ভিড়ের মধ্যে আমিও একজন নগণ্য মানুষ হিসেবে সেই হিথ্রো টার্মিনাল 3 সম্ভবত আমি সেখানে ছিলাম। তিনি সেখানে বাংলাদেশে যাবেন, পরবর্তীকালে তাকে বোর্ড করতে দেওয়া হয় নাই, এটা টার্মিনাল 3 বা 2 হবে, তাকে বোর্ডিং করতে দেওয়া হয়নি। তিনি ফেরত আসার সময়, সেই সময় বিবিসি তাকে প্রশ্ন করছেন, তিনি বলছেন আমার দেশে আমি যাব, আমি দেশে যাব, আমাকে গ্রেফতার করলে করবে। তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ব্যক্তিগত কথোপকথনেও আমাকে বলছেন যে আমাকে মেরে ফেলুক, আমাকে খুন করে ফেলুক, আমি যাব।
উনি কিন্তু জানতেনও না যে উনাকে ভারতে উনাকে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। উনি কিন্তু জানতেন যে গোপালগঞ্জে উনাকে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু উনার মুখ থেকে শোনা, এমন না যে আমি থার্ড পার্টি থেকে শুনেছি, সেকেন্ড পার্টি থেকে শুনেছি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী দেশে এটা তার দেশ, এটা অবশ্যই। এটা জাতির জনকের কন্যার দেশ। জাতির জনক এই দেশকে এনেছেন, তিনি এই দেশে ফিরবেন, কি করবে? মুসলমান, বঙ্গবন্ধু বলেছে একজন মুসলমান একবার মরে, তিনবার মরে না। তো মাননীয় প্রধানমন্ত্রী ওই তারই কন্যা, তারই অরুষজাত কন্যা, তারও একই কথা যে আমি একবার মরবো, তিনবার মরবো না, দেখি কি করতে পারে। ফাঁসি দেওয়া দিবে, দেখ, ঠিক আছে, সারা বাংলাদেশের মানুষ তো আছে, দেখি কেমনে ফাঁসি দেয়। সো স্বাভাবিকভাবে তারা ভয় পেয়েছে, ভয়ে এখন প্রত্যেকটা জায়গাতে টক অফ দ্য টাউন। আর গত 2টা বছর বাংলাদেশের রাজনীতিতে আলোচনা কি, আমরা কত খারাপ, সেটাই তো। মানে আওয়ামী লীগ কত খারাপ, কি করেছে না করেছে, মানে ওদের পক্ষ থেকে যদি চিন্তা করি, তাহলে আওয়ামী লীগের বাইরে তো কোনো আলোচনা হয়নি। আওয়ামী লীগ তো বরাবরই ওদের কথাতেই, ওদের মাধ্যমেই বেঁচে ছিল, অথচ ওরাই বলে আমরা মৃত। এই হচ্ছে ঘটনার। অনেক ধন্যবাদ নিজুম মজুমদার আপনাকে। আসলে এটাই সত্যি যে ওরা আমাদেরকে যেখানে যেভাবে আমাদেরকে অপমানিত করুক অথবা হেনস্থা করুক, দিন শেষে ওরাই আমাদের কথা বলে। কারণ এটাই হচ্ছে ওদের আসল জিনিস, কারণ ওদের নিজস্বতা বলে কোনো কিছু নেই, যেটা কখনো ডক্টর ইউনূসেরও ছিল না। আপনার কথা আমি শুনতে পাচ্ছি আবারও একটু ভেঙে আসছে, আপনি একটু 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 স্থান চেঞ্জ করে দেখতে পারেন। আমি বুঝতে পারছি, বাট ভেঙে আসছে। এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, আমি বুঝতেও পারছি, অনুমানের ভিত্তিতে আমি কথা বুঝতে পারছি। একেবারে ক্লিয়ার একটু আগে যেরকম আসছিল ওরকম আসছে না। আসলে প্রকৃতি হয়তো আজকে ঠিক মতো আমাকে সময় দিতে চাচ্ছে না, অসুবিধা নেই, যতটুকু বোঝেন একটু কষ্ট করে বুঝে নিতে হবে। এবার আমি যেদিন থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, এর আগেও দিয়েছেন, কিন্তু এবার যখন ঘোষণা দিয়েছেন তখন আমার ভিতরে একটা কল্পনা, আমি একটা দৃশ্য দেখতে পাই। সেই দৃশ্যটার সাথে আমি আপনার দৃশ্যের সাথে কোনো মিল পাই কিনা আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন, এবং ফেরার সময় বিমানবন্দর এবং সারা বাংলাদেশে একটা অপূর্ব রূপ আমি দেখতে পাই। সেই রূপটাকে আপনি দেখতে পাচ্ছেন বা আপনার কল্পনায় কেমন করে আসছে? এই স্বপ্ন, এই দৃশ্য নিয়েই আমি আজকাল বেঁচে থাকি। আমি আপনাকে বলবো, আমি আমি আমার জীবনে আমার এই সৌভাগ্য আমার হয়েছে। আমি নেত্রীকে নিজেই এই কথা আমি বলতে পেরেছি আমার মুখ দিয়ে যে আপা, প্রতিটি রাত, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, এই ঘড়ির প্রতিটা মুহূর্ত আমার কাটে। আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমার মা প্রচন্ড ভাবে ক্যান্সার আক্রান্ত হয়ে তার চিকিৎসা নিচ্ছেন। আমি আমার জীবনের এই চরম মানসিক ভয়ঙ্কর মুহূর্তেও আমি প্রত্যেকটা সেকেন্ড গুনি ওই স্বপ্নে যে নেত্রী দেশে ফিরবেন, লক্ষ কোটি মানুষ, সেই মানুষের জনস্রোতে সেই দৃশ্য আমি কল্পনা করতে পারি। এবং নেত্রীকে সেই কথা বলার আমার সৌভাগ্য হয়েছে যে ওই জনস্রোতে আমি আপনাকে কল্পনা করি, ভাবি, এবং আমার এই জীবনটা আজীবনের জন্য ধন্য হয়ে যাবে যদি ওই জনস্রোতে একজন মানুষ হিসেবে আমি থাকতে পারি। এবং সেই দৃশ্য কল্পনা করেই আমার জীবন। বিশ্বাস করেন, যদি আমি বলি যে আমরা ছোটবেলাতে একটা ভাব সম্প্রসারণ করেছিলাম, আমার মনে আছে, আমাদের বাংলার টিচার সৈয়দা খালেদা জাহান, আমরা ম্যাডামের কথা আমার এখনো মনে আছে, আমাকে একটা ভাব সম্প্রসারণ করতে দিয়েছিলেন, এবং তিনি আমাকে সেই ভাব সম্প্রসারণ ছিল এমন: সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। তো আমি সেই ভাব সম্প্রসারণটা লেখার পরে আমাদের সেই বাংলা শিক্ষিকা, তিনি আজ নেই, তিনি মারা গেছেন, দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে মারা গেছেন। তিনি আমার ওই লেখাটা পড়ে আমাকে খুব প্রশংসা করে বলেছিলেন তুমি অনেক বড় হবে, তুমি অনেক বড় লেখক হবে। তিনি আমার ওই লেখা, ওই ভাব সম্প্রসারণ দেখে। তো আমাকে আজকে আপনাকে বলতেই হয় আপা, যে সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। আমার একমাত্র আশা, আমাদের একমাত্র ভরসা, আমি আজও যে বেঁচে আছি, এই যে সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, যাকে কেন্দ্র করে, যাকে নিউক্লিয়াস করে বেঁচে আছি, তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকটা মুহূর্তে আমার শক্তির জায়গা, আমার যে এই যে শক্তি, আমার যে মানসিকভাবে যে শক্তিটা আমি পাই এক দেশ থেকে আরেক দেশে, এইখান থেকে এইখানে, এই যে আমি ক্লান্ত হই না, এটা এইমাত্র হই না যে মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে আছেন, এবং তিনি বেঁচে থাকা মানে হচ্ছে একটা না একটা কিছু হবে। ফলে এই আশা নিয়ে বেঁচে আছি, আমি ওই দৃশ্য নিয়েও বেঁচে আছি যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন, লক্ষ কোটি জনতা সেদিন বাংলাদেশকে চেয়ে ফেলবে, এই আশা, এই দৃশ্য, এগুলো নিয়ে বেঁচে আছি আপা। এটাই আমার একমাত্র কল্পনা তাকে ঘিরে। সম্মানিত শ্রোতা মন্ডলী এবং যারা দেখছেন, আমার মনে হয় প্রত্যেকেরই একই স্বপ্ন, এবং শুধু দেখাটা না, আমরা আপনার মতো, আমি বা আমাদের আরো কোটি কোটি মানুষ যারা রয়েছে দেশে বিদেশে, তারা প্রত্যেকেই সেদিন বিমানবন্দরে অথবা যেদিক থেকে আপা আসবেন তারা সেখানে দাঁড়াতে চান। একজন এই মুহূর্তে আমাকে আমার আরেকটা ফোনে একটু প্রশ্ন করেছে আপনাকে ব্যক্তিগতভাবে, ব্যারিস্টার নিজুম মজুমদারকে। সেটা বলেছে যে, নিজুম ভাই, আমি একজন তৃণমূলের কর্মী,
আমি লুকানো অবস্থায় আছে, আমার বাড়িঘর সব পুড়ে গেছে, কিন্তু আমি যে ভয়টা পাই সেটা হচ্ছে, যেহেতু এটা একটা, এই দেশটা একটা জঙ্গিবাদে পরিণত হয়েছে, আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, আপনারা যারা বাইরে আছেন অথবা দেশের ভেতরেও যারা আছেন, তারা একটা জিনিস নিশ্চিত করবেন, আমাদের প্রধানমন্ত্রী যেন কোনো ক্ষতি না হয়। আমাদের প্রধানমন্ত্রী যেন, সরি আমি বুঝিনি, প্রধানমন্ত্রী যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে শারীরিক ভাবে, যেহেতু সে বুঝাতে চাচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে, উনি আমাকে এই মাত্র পাঠিয়েছেন আমার একটা ফোনে, যে উনি নিশ্চিন্ত করতে চাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ থাকবেন এবং সবল থাকবেন, যাতে প্রতিপক্ষ তাকে কোনো আমি একটা কথা আপনাকে বলি, আমি আপনাকে বিএনপির এক কর্মীর কথা আমি বলি, সে ছাত্র দলেরই ছেলে, তো আমি যেহেতু তাকে একটা দীর্ঘ সময় ধরে ছোটবেলা থেকেই তাকে আমি চিনি, ফলে আমার সাথে তার সম্পর্কটা ছাত্র দল আর ছাত্রলীগের সম্পর্ক না, আমার সাথে তার সম্পর্কটা ভাইয়ের সম্পর্ক, মানে আমি তাকে একেবারে ছোটবেলা থেকে চিনি। তো তিনি আমাকে ফোনে বলছেন, এই কদিন আগে আমাকে বলছেন যে নিজুম ভাই, আমার কাছে মাঝে মধ্যে আপনাদেরকে দেখলে অবাক লাগে, মাঝে মধ্যে আপনাদেরকে পাগল মনে হয়, আবার মাঝে মধ্যে একটু আফসোসও লাগে, মাঝে মধ্যে একটু আপনাদেরকে দেখলে আমি ঈর্ষাকাতর হই। তো অনেকগুলো কথা বলার পর বলছে, ঈর্ষাকাতর কেন হও তুমি? বলছে এই কারণে হই। বলে ভাই আপনারা কি আসলে মেশিন দিয়ে তৈরি, মানে আপনাদের কি এত সাহস আপনারা পান কোথায়? বলে আপনাদের ছাত্রলীগের ছেলেপেলেরা যেরকম ভাবে রাস্তাতে নামে, যেইভাবে রাস্তাতে নামে, তারা এত মারের পরে, এত অত্যাচারের পরে আপনারা এই 2 বছরে কোনো ভেঙে যান নাই, মানে আপনাদের রহস্যটা কি? আমি বলি, আমাদের প্রাণ সঞ্জীবনী, আমাদের যে প্রাণ, যে আমাদের যে ওই যে ডালিম কুমারের যে আছে না, জীবন কাঠি, রূপর কাঠি, সোনার কাঠি, আমাদের জীবন কাঠি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমাদের আরেকজন, আমাদের সাহসের প্রতিবিম্ব হচ্ছে আমাদের ছোট আপা শেখ রেহানা। এই 2টা মানুষ জীবিত আছে। আমার না বিশ্বাস করেন যে আমি জানি না কতটুকু আপনার কাছে আবেগ মনে হবে, জানেন, যখন আপার কণ্ঠ শুনি, আমি মাঝে মধ্যে আমি ওনাকে আমি বলি যে আপা আপনার কণ্ঠ শুনেছি, এখন আমার 1 সপ্তাহ 2 সপ্তাহ আমি খুব আনন্দে কাটবে আমার। তো উনি মাঝে মধ্যে হেসে দেন। আমি জানি না কেন আমার কাছে মনে হয় যে ওনার কণ্ঠটাই এমন, মানে উনি এমন একজন সাহসী একটা মানুষ, যে আপনি ওনার সাথে 2 সেকেন্ড কথা বললে আপনার কাছে মনে হবে যে এই পৃথিবীর সবচাইতে সাহসী আপনি। আপনি জানেন হুমায়ুন আজাদ তার যে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম এই গ্রন্থে লিখেছিলেন যে বঙ্গবন্ধু হচ্ছে একটা পাহাড়ের মতো, কোন পেঙ্গুইন, মানে তারপরে যাদেরকে দেখা যায় তাদেরকে তার পেঙ্গুইনের মতো মনে হয়, অর্থাৎ খাটো পামন মনে হয়, আর বঙ্গবন্ধুকে মনে হয় যে সুউচ্চ পাহাড়। আমিও বলি যে বঙ্গবন্ধু যদি হয় পুরো একটা দেশ, সেই দেশের সুউচ্চ পাহাড় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি কি জানেন যে লক্ষ লক্ষ ছেলেরা এই যে হাসতে 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 মাননীয় প্রধানমন্ত্রীর জন্য জান বিলা দিবে? আমি আপনাকে এরকম হাজার হাজার ছেলে, লক্ষ লক্ষ ছেলেদের কথা বলতে পারবো, মেয়েদের কথা বলতে পারবো, যারা মাননীয় প্রধানমন্ত্রীর মতো একদম বুকে মাতম করতে করতে মারা যাবে। আপনি কি পাচ্ছেন বলেন আপা? আপনি আমাকে আজকে, আপনি আপনার জীবন, আপনি ইচ্ছা করলেই তো এই টক শো করতেন না, যে আপনি আপনার জীবন নানান ভাবে আপনি প্রভাবিত করতে পারতেন। কেন? আপনি সেই ডাকসুর নেত্রী, সেই কত সাল থেকে আপনি আজকে আছেন, কেন আছেন, কার জন্য আছেন? সেই আপনি একবার নিজেকে একবার আয়না গিয়ে প্রশ্ন করেন যে আপনি কিভাবে টিকে আছেন, দেখবেন উত্তর একটাই, মাননীয় প্রধানমন্ত্রী আছে বলে টিকে আছেন। আজকে 5ই অগাস্টে দেখবেন আমাদের এক ভাই আছেন, সিরাজুল ভাই আছেন, উনি প্রায়ই লেখেন জাকার্তা মেথড বলে একটা শব্দ উনি প্রায় উল্লেখ করেন। তারা জাকার্তা মেথড অ্যাপ্লাই করতে চেয়েছে। জাকার্তা মেথড কি? তারা মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করতে চেয়েছে। ওই যে বরিশালের বাউফল থেকে নির্বাচিত হয়েছে শিবিরের মঞ্জু, সে কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে তাদের টার্গেট ছিল শেখ হাসিনা। তারা এতটা নৃশংসভাবে আমাদেরকে হত্যা করতে চেয়েছে যাতে আমরা ভয় পেয়ে যাই, যেমন গাদ্দাফি, যেমন সাদ্দাম হোসেন, ওরা ঠিক এই কাজটা করতে চেয়েছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে তারা নৃশংসভাবে হত্যা করে আমাদের মনোবল ভেঙে দিতে চেয়েছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে আছে বলে আজকে আমরা কিরকম সাহস নিয়ে আমরা বারবার স্বপ্ন দেখে যাচ্ছি, আমরা বলছি যে এই দেশ আমাদের, আমার বাপ চাচাদের, এই দেশ আমরা শাসন করব। আমি যতগুলো নেতাকর্মীকে দেখেছি জানেন, আমাদের নাসির মোড়ল নামে একটা ছেলে আছে গাজীপুরে, সে ঘোষণা দিয়ে সে আপনার মিছিল বের করেছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা ছেলে আছে, কি নাম যেন ছেলেটার, কদিন আগে সে ঘোষণা দিয়ে সে মিছিল বের করেছে। খুব সুন্দর ছেলেটা দেখে, আমি নাম ভুলে গেছি, আরিয়ান না কি যেন একটা ছেলেটার নাম। এরকম আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের নেতারা ঘোষণা দিয়েছে। আমাদের ওই যে কুমিল্লার বাহার ভাই, তিনি ঘোষণা দিয়েছে যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে একটা কিছু চলে তাহলে তারা বুঝবে। আমাদের শামীম ওসমান ভাই, তারপর এরকম আমাদের অনেক নেতারা আজকাল বলছেন যে কে কি করবে এটা দেখে নিবে তারা, এবং আমাদের নেতারা সব ফিরবে নেত্রীর সাথে। সো আমরা তাকে ঘিরে স্বপ্ন দেখি, বঙ্গবন্ধু কন্যাকে ঘিরে আমরা এখনো পর্যন্ত আমরা সেই সাহস সঞ্চার করে বেঁচে আছি, এতটুকু আপনাকে বলতে পারি।
এটা অবশ্যই আমার মনে হয় যিনি আমাকে এই প্রশ্নটা করেছিলেন তার উত্তরটা পেয়ে গেছেন। আসলে জানেন এই প্রশ্নটা কেন, এটা মনের ভেতর থেকে তার একটাই হয়তো শঙ্কা, কারণ উনি চান, আমরা সবাই চাই আমি আপনার আমাদের কথাটা বুঝতে পারছি না। আমাকে যিনি প্রশ্ন করেছিলেন ওনার হাতে একটাই শঙ্কা যে মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ থাকুক, সবল থাকুক। আপনি এতক্ষণ মাননীয় একটা প্রধানমন্ত্রী, আমি এটা বলছি, নানান ধরনের গুজব চারদিক থেকে আসে যে মাননীয় প্রধানমন্ত্রী অসুস্থ, এই মানে নানান রকমের ভাবে আমাদেরকে মনোবল, আমি শুধু এতটুকু কথা দিতে পারি, একেবারে একেবারে ধরেন লেটেস্ট ভাবে বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ আছেন, সবল আছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কেউ যদি এই মুহূর্তে একবার দেখে তাকে, উনি যে কিরকম মনোবল চাঙ্গা, ধরেন নেতারা দাঁড়িয়ে আছে, মাননীয় প্রধানমন্ত্রী বলে, এই তুমি এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছো, মানে উনার কথার জন্যই ওরা ওরা মানে সাহসে, মানে উনি এত বেশি চাঙ্গা, এত বেশি উনার মানে গলার স্বর এবং উনার কণ্ঠ, যে অন্যরা কেউ মনমরা থাকলে উনার কথা দিয়ে সব চাঙ্গা হয়ে যায়। সো মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ আছেন, সবল আছেন, খুবই প্রোটেক্টেড ভাবে আছেন, খুবই নিরাপদে আছেন। এতটুকু কথা আমি বলতে পারি আপনাদেরকে। আপনার কথা প্রেক্ষিতে আমি আরেকটা কথা বলতে চাই। আমি যদিও ব্যক্তিগত কথা বলা হয়তো ঠিক না, তবু বলি, আমি একদিন আপার সাথে মানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হচ্ছিল। তো একটা কথা বলছিলাম, আপা ভালো মন্দ বলার পরে কথা হচ্ছিল যে আমি কাজ করছি। তখন আপা বলছিল তোমার ছেলে মেয়ে কয়জন? আমি বললাম আমার বাচ্চাদের কথা বলার পর, আমি বললাম ছোট মেয়ের বয়স বলার পর বললো, আমি বললাম আপা ও বড় হয়ে গেছে, আমার অনেক সময় আছে হাতে। ঠিক উনি আমাকে একটা শব্দ বললো, শোনো, বাচ্চারা কখনো বড় হয় না, বাচ্চাদেরকে সময় দিতে হবে। পৃথিবীতে তুমি যাই করো না কেন, বললো যে আমি আমার বাচ্চাদেরকে সময় দিতে পারিনি। বাচ্চারা 40-50 হলো মা এবং কখনো এই কাজটা করবেন। ঠিক ওই মুহূর্তে আমার কাছে মনে হলো এত কিছু হারানোর পরেও একটা মানুষ, একটা ছোট্ট একটা বিষয় ছিল, এমন কোনো কিছু না, কিন্তু উনি সেখানেও আমাকে সতর্ক করলেন, কারণ আমি একজন মা। উনি সব মনে রাখেন। আমার সাথে ধরনের অভিজ্ঞতা আছে, অন্য কোনোদিন বলা যাবে। আমি আপনাকে বলি, উনাকে তো লক্ষ লক্ষ নেতাকর্মীর সাথে কথা হয়, হাজার হাজার নেতাকর্মী মিটিং, উনি এই বয়সে উনি 19 ঘন্টা 20 ঘন্টা মিটিং করেন, ফোনে কথা বলেন, রেকর্ডে রাখেন, তারপরে মনে করে করে উনি টেক্সট দেন, তুমি এটা করেছো, ওইটা করেছো। দেখেন সারা বাংলাদেশে কত কমিটি, কত নেতা, কত গ্রুপ, কত কিছু, তারপরে সারা দেশের বাইরে কত মিটিং। উনি পুঙ্খানুপুঙ্খ ভাবে কার হাড়িতে ভাত আছে, কার হাড়িতে তরকারি আছে, ওইটার খোঁজ পর্যন্ত জানেন। কার কি লাগবে, এই তাকে ওইটার ব্যবস্থা করে দাও, এই ওর এই সমস্যা হচ্ছে। এগুলো আসলে অকল্পনীয় ব্যাপার। এটা আমরা আসলে আমাদের লাইফ টাইমে আমরা একটা মানুষকে দেখেছি। এটা আমার জীবনের বিরল অভিজ্ঞতা। সো এটা বলার অপেক্ষাই রাখে না। ওয়ান অফ এ কাইন্ড, মানে উনার আগে পরে উনার মতো আর এটা অসম্ভব। এটা অসম্ভব মানে এটা ইম্পসিবল। মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আর কেউ হবেন, এটা অসম্ভব। এটা আমি বিশ্বাসই করতে পারি না। আচ্ছা, মানে ব্যারিস্টার নজরুল মজুমদার, আপনার কাছে আরেকটা প্রশ্ন এসছেন। প্রশ্ন কারকের নাম হচ্ছে, নাম না বললাম আমি, উনি জানতে চাচ্ছেন, আসলে সবাই দেশে যাওয়ার জন্য পাগল হয়ে রয়েছেন। উনি বলেছেন আমাদের, যদিও এটা একটা পলিটিক্যাল প্রশ্ন, আমি জানি ব্যারিস্টার নজরুল মজুমদার উনি আমাদের রাজনীতিতে মানে কোনো পজিশনে নেই, কিন্তু তবু একজন আপনি যেহেতু দেশ নেত্রী, আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে আপনি অনেক বেশি সচেতন এবং সোচ্চার। উনি জানতে চাচ্ছেন যে আপা দেশে আসার আমি প্রশ্নটা বুঝতে পারিনি। আমি তো রাসেলকে বলবো হেল্প করার জন্য। আচ্ছা, আমি বলি, প্রশ্নটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরত আসার পরে আমাদের অবস্থানটা কেমন হবে, বা আমরা কি করে আমাদের নেত্রীকে আমরা সাহায্য করব? কে সাহায্য করবে, মানে কি সাহায্য করবে বুঝি নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসার পরে আমরা তাকে কিভাবে সাহায্য করতে পারি? দুঃখিত নাহিদা আপা, সম্ভবত আপনার ভয়েসটা আবার একটু শুনতে সমস্যা হচ্ছে। আমি নিজুম ভাইকে একটু যুক্ত করে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসার পরে আমরা কিভাবে সাহায্য দেশে করব? আসবার পরে মানে দল পুনর্গঠনের জায়গাটা যদি বলি আমরা, কিংবা যদি ধর রাষ্ট্র পুনর্গঠনের কথা বলি, কোন জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া উচিত, এবং আমরা যারা রয়েছে, ধর আমরা যারা হয়তো সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি যুক্ত নেই বা সাংগঠনিকভাবে যুক্ত নেই, সেই মানুষগুলো কিভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারি আমরা সেই মুহূর্তে? আমাদের রাসেল, আমাদের অনেক ধন্যবাদ। নাইদাবা, সরি আমি আসলে ভালোভাবে বুঝতে পারিনি। আমি এখন বুঝতে পেরেছি। দেখেন, আমি সবসময় বলেছি যে আমরা তো ফেরত আসবোই, কিন্তু ফেরত আসার পরে এই দেশটাকে আমরা গড়বো কিভাবে? আমরা গত 2টা বছর এই দেশের মোটামুটি যা অবস্থা দেখলাম, দেখেন আমরা লাল 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 রঙের শাড়ি, সাদা পাড় বা সাদা পাড় লাল পাড় সাদা শাড়ি, এগুলো পরে আমরা পয়লা বৈশাখে গেছি, আমরা 21শে ফেব্রুয়ারি উদযাপন করেছি, 26শে মার্চ 16ই ডিসেম্বর উদযাপন করেছি। আমরা মনে মনে ভেবেছি যে বাঙালিয়ানা আমরা মনে হয় পুরো আদায় করে ফেলেছি, আমাদের স্বাধীনতা দিবস, আমরা বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠা করেছি। আসলে আমরা বুঝতে পারিনি যে আমাদের প্যারালাল আরেকটা দেশ চলছিল, দেশটাতে ভয়ঙ্কর রকমের মৌলবাদ, তারা আলাদা একটা দেশ চালাচ্ছিল কাল্পনিক ভাবে, যেটা আমরা কখনো দেখতে পাইনি। অর্থাৎ আমাদের অগোচরে এমন একটা বাংলাদেশ গড়ে উঠেছিল যেই দেশকে আমরা কোনোদিন চিনতেই পারিনি। ফলে আমার কাছে মনে হয় যে দেশে আসার পরে আমাদের প্রচুর কাজ আছে, বিশেষ করে এই যে মৌলবাদীদেরকে মেইন স্ট্রিম
শিক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকানো, এই যে মানে গণহারে এরাই তো আজকে সবচেয়ে বড় ঘটনাগুলো ঘটিয়েছে। এই শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের প্রবল ভাবে আমাদের স্ক্রুটিনাইজ করতে হবে। নাম্বার ওয়ান, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যাপার আছে। তারপরে হচ্ছে যে এই যে জেনজি সম্প্রদায়, তারা, আমি তাদেরকে এখনো কোমলমতি মনে করি, এখনো মনে করি যে তাদেরকে কমপ্লিটলি ভুল বোঝানো হয়েছে। এই ছেলেপেলেগুলো কিন্তু রাষ্ট্র সচেতন। এই যে যেসব ছাত্রছাত্রীদের ব্যাপারে বলা হয় যে এদেরকে মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের সবাই ক্ষমতায় আসলে মেরে ফেলবে, কেটে ফেলবে, হুইচ ইজ কমপ্লিটলি আনট্রু। আমার কাছে বরঞ্চ মনে হয় যে যেসব ছেলেপেলে রাস্তাতে নেমেছিল তারা দেশকে, দেশের ভালো কথা মনে করেই নেমেছিল, তাদেরকে ভুল বোঝানো হয়েছে। ফলে এই যে রাজনীতি সচেতন জেনজিরা আছে, কিভাবে প্রোডাক্টিভ কাজে লাগাতে পারি, দেশ গঠনের কাজে লাগাতে পারি, তরুণ নেতৃত্বে কিভাবে দেশকে নানান ভাবে আমরা বিভিন্ন সেগমেন্টে তাদেরকে কাজে লাগাতে পারি, এই ব্যাপারটা নিয়ে আমাদের মনে ভাববার ব্যাপার রয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আমরা একেবারে ঢেলে সাজাতে হবে। মাদ্রাসা, এই যে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এগুলোর উপরে কমপ্লিটলি সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, আমি বলি না যে মাদ্রাসার ছাত্রদেরকে ধরে ধরে আপনি শাস্তি দিবেন না। মাদ্রাসার কোমলমতি মাদ্রাসা যারা ছাত্ররা আছে তাদেরকে কথায় কথায় রাস্তায় নামায় কারা, এই তাদেরকে মাদ্রাসার ভেতরে বলাৎকার করে কারা, কারা তাদেরকে নির্যাতন করে, কারা তাদেরকে নিরীহ পেয়ে অত্যাচার করেছে, টর্চার করেছে, বড় হুজুররা কারা, যারা তাদেরকে তাদের ব্যক্তিগত প্রাপ্তির জন্য রাস্তাতে নামিয়েছে। একটা মাদ্রাসার ছাত্রকে কেন আমরা খুবই আধুনিক শিক্ষা দিতে পারবো না? আমাদের এগুলো সমস্ত কিছু নিয়ে ভাবার ব্যাপার রয়েছে। আমাদের ভাবার ব্যাপার রয়েছে বাংলাদেশের বেকার সমস্যাকে আমরা কিভাবে দূরীভূত করতে পারি। একটা ছেলে কেন ইন্টারমিডিয়েট পাশের পরেই দেশের বাইরে চলে যেতে চায়? কেন একটা ছেলে 15-16 বছর বয়সেই তাকে সৌদি আরবে গিয়ে খেজুর গাছ উট চড়ানোর চিন্তা ভাবনা সে করে? মানে কোনো গরিব ঘরের ছেলে পেলে কেন সৌদি আরবে যেতে চায়, কাতার, বাহারাইন এখানে যেতে চায়? কেন আমাদের একটা ছেলে আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি এসব দেশে যেতে চায়? আমাদের দেশে একটা ভালো বিশ্বমানের হাসপাতাল, এই যে এত কিছু, এতগুলো সেক্টর, এই প্রত্যেকটা জায়গায় আমরা হাত দিব, প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করব। বিশেষ করে শিক্ষা, চাকুরির জায়গাতে নৈতিক শিক্ষা, খেলাধুলা। আমাদের দেশে মাদকের একটা বড় ধরনের একটা প্রভাব আমরা দেখতে পেয়েছি। এই মাদক থেকে কিভাবে তরুণদেরকে দূরীভূত করা যায়, খেলাধুলা, কালচারাল একটা বিপ্লব আমাদের প্রয়োজন। আমাদের দেখেন, আমাদের যাত্রা উঠে গেছে, আমাদের পথনাটক উঠে গেছে, আমাদের সিনেমা, আমাদের হাজার বছরের সংস্কৃতি, এগুলো প্রত্যেকটা দখল করে ফেলেছে মধ্যপ্রাচ্যের কালচার, পাকিস্তানি কালচার। এগুলোকে প্রত্যেকটা রিইনস্টেট করা, আমাদের হাজার বছরের যেই সংস্কৃতি সেগুলোর মাধ্যমেই এই মৌলবাদকে উৎখাত করতে হবে। এবং বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ, এদেরকে এমন টাইট দেওয়া হবে, এমন স্ক্রু টাইট আমরা দিব যে জিন্দেগিতে এই মৌলবাদীরা, এই যে আজকে দেখেন ফাতা কমব্যাট নামে একটা গ্রুপকে আবিষ্কার করা হয়েছে। এরা কি করে? এত বড় বড় চুল রেখেছে, চুল রেখে হাই হুই করে কিসব কারাটে তারা শিখছে। তো এই বাংলাদেশের কাদের উপরে এই হাই হুই তারা আপনার প্রয়োগ করছে? এরা বাংলাদেশকে মধ্যপ্রাচ্যে নিয়ে যেতে চায়, এরা বাংলাদেশে আইসিসে পরিণত করতে চায়, এরা তালেবানি রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা এই রাষ্ট্রকে একটা সুস্থ কালচারাল রাষ্ট্র, একটা শিক্ষিত রাষ্ট্র, এবং আমরা মেক শিওর করতে চাই একটা ছেলে, একটা মেয়ে বেকার থাকবে না। কোন ছাত্রকে, কোন শিক্ষককে, কাউকে আর কোনো প্রতিবাদ করার জন্য রাস্তায় নামতে হবে না। তাদের প্রত্যেকের চাওয়া, প্রত্যেকের সবকিছু যেন আমরা নিবারণ করতে পারি, আমরা দিতে পারি। আমরা এই রাষ্ট্রকে এরকম একটা জায়গাতে নিয়ে যাব। আমাদের দেশে একজন গরিব কৃষক, তিনিও স্বপ্ন দেখবেন এই দেশের পলিসি মেকিং এ। আমাদের একজন ছাত্র, তারও একটা কথাকে আমরা গণায় ধরবো, একটা তারও পলিসি লেভেলে তারও ভূমিকা থাকবে। একজন কৃষক, একজন মুটে, একজন মজুর, একজন শ্রমিক, একজন মিলিয়নিয়ার, একজন বিলিয়নিয়ার, অর্থাৎ সবাইকে নিয়ে একটা কমিউনিটি আমরা গড়ে তুলবো। একটা ইউটোপিয়া, যেটাকে আমরা স্বপ্ন দেখি, যেটাকে আমরা কল্পনা করি, এরকম একটা দেশ আমরা গড়ে তুলবো বঙ্গবন্ধুর আদর্শে, মুক্তিযুদ্ধের আদর্শে। এইভাবে আমরা দেশটাকে গড়ে তুলবো। আমাদের ভুল আছে না? আমাদের ভুল হয়েছে না? হয়েছে। আমরা কি ফেরেশতাদের দল ছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ? না, ভুল ভ্রান্তি আমাদের আছে। সেই সব ভুল ভ্রান্তিকে আমরা চুলচেরা বিশ্লেষণ করে সমাজের প্রত্যেকটা জায়গার প্রতিনিধিকে সামনে নিয়ে, মতামত নিয়ে আমরা সামনে আগাবো। এটাই আমাদের ভবিষ্যতের পরিকল্পনা। আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার নিঝুম মজুমদার। আপনাকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।